আলাইকুম, আমি মোহাম্মদ রেদুল ইসলাম সাকিব। আজ আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার অধ্যায় 2 এর খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক পড়ব, কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তো এই টপিকটা যদি তুমি ক্লিয়ার বুঝতে পারো, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কোনো সমস্যা নেই, তুমি একদম পুরো ফুল বস এই টপিকে। আর যদি তোমার কনসেপ্টে দুর্বলতা থাকে, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তো তুমি যতবারই পড়বা বা যতবারই তুমি করতে যাও না কেন, তোমার এনে দেখবে কি আটকে যাইতেছো বা পারতেছো না। তো আমি আজকে এই যে একটা মজার টপিক, আবার যারা নতুন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো, মাত্র সরি কি বলে মানে যারা মাত্র স্কুল লেভেল থেকে কলেজ লাইফে আসছো, তাদের কাছে এই টপিকটা একদমই নতুন। আবার আমি এমনও দেখছি কলেজে সেকেন্ড ইয়ার শেষ হয়ে যেতেছে, টেস্ট পরীক্ষা দিয়ে দিছে, তারা এখনো এই কোয়ান্টাম সংখ্যা বিষয়ে কনসেপ্ট একদমই ক্লিয়ার না। তো আমি আজকে যে পড়াবো, আশা করি এই পড়ানোর পরে কোয়ান্টাম সংখ্যা বিষয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো চলো আমরা দেখি কোয়ান্টাম সংখ্যাটা কি। কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার হইল একটা ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। ইলেকট্রনের কি সংখ্যা? পরিচয় সূচক সংখ্যা। আমাদের প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি আছে। যেমন ধরো, একজনের বাসা, রহিম নামে একজন লোক আছে, রহিমের বাসা মিরপুর 6 নাম্বার, সেকশন 6, ব্লক সি, রোড নাম্বার 4, বাসা নাম্বার 14। তো এই যে ব্লক সি, রোড নাম্বার 4, বাসা নাম্বার 14 আর সেকশন 6, এই 4-5টা সংখ্যার মাধ্যমে কিন্তু তুমি পুরো রহিমের ফুল ডিটেলস পেয়ে যেতেছো। তুমি ওই ঠিকানায় যদি যাও, ওই 4-5টা সংখ্যা যদি তুমি জানো, তুমি ইজিলি ওখানে যে তাকে ধরতে পারতেছো বা তার ফুল ডিটেলস তুমি বের করতে পারতেছো। বা আমাদের যেমন ন্যাশনাল আইডি কার্ড, কিছু নাম্বার থাকে যার মধ্যে ফুল ডিটেলস চলে আসে। তো এরকম ইলেকট্রন একটা আইডেন্টি চাই, তার একটা নিজস্ব পরিচয় আছে। এরকম 4টা সংখ্যা আছে, যে 4টা সংখ্যার মাধ্যমে তুমি একটা ইলেকট্রনের ফুল ডিটেলস জানতে পারবা, একটা অ্যাড্রেস জানতে পারবা। আমাদের প্রত্যেকটা মানুষের যেমন আলাদা আলাদা কি আছে, অ্যাড্রেস আছে। 4-5টা সংখ্যার মাধ্যমে যেন আমরা যে কোনো মানুষের ফুল অ্যাড্রেস জানতে পারি বা তার ওইখান থেকে ডিটেলস নিতে পারি, সেম টু সেম এমন 4টা সংখ্যা আছে যার মাধ্যমে কি করা যায়, যার মাধ্যমে পুরো ইলেকট্রনের ফুল ডিটেলসটা আমরা জানতে পারি। তো এই জন্য কোয়ান্টাম সংখ্যা হলো একটা ইলেকট্রনের কি সংখ্যা? কোয়ান্টাম সংখ্যাটা একটা ইলেকট্রনের পরিচয়সূচক সংখ্যা। তো এই কনসেপ্ট কি বুঝছি, যে কোয়ান্টাম সংখ্যা কিছুই না, আমাদের প্রত্যেকের জন্য একটা অ্যাড্রেস আছে। 4-5টা সংখ্যার মাধ্যমে যেন আমাদের ফুল পরিচয় পাওয়া যায়, এরকম 4টা সংখ্যা আছে যার মাধ্যমে ইলেকট্রনের ফুল পরিচয় পাওয়া যায়, আর এটাই হলো কোয়ান্টাম সংখ্যা। তো তুমি যদি একটু ভদ্রভাবে বলতে চাও, মানে গোছায় বলতে চাও, তাহলে তুমি কোয়ান্টাম সংখ্যার সংখ্যাটা এভাবে দিতে পারো, যে যে সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, তার কোন উপশক্তি স্তরে আছে, কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে, এবং সে কোন দিকে ঘুরতেছে, ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ, এইটা বুঝতে পারবো, তাকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আমি আরেকবার বলতেছি, যে সংখ্যার মাধ্যমে কোনো একটা ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, তার কোন উপশক্তি স্তরে আছে, সে কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে ঘুরতেছে, এবং সে কোন দিকে ঘুরতেছে, সে কি ক্লকওয়াইজ ঘুরতেছে না এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই ইনফরমেশনগুলো পাওয়া যায়, সেই সংখ্যাকেই বলা হয় কি সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা। তো দেখি কি কি ইনফরমেশন। ইনফরমেশন নাম্বার 1, কোন প্রধান শক্তি স্তরে আছে। 2, তার কোন উপশক্তি স্তরে আছে। 3, কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে, সে 3 ডাইমেনশনে কিভাবে ঘুরতেছে। আমি ধরলাম একটা ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে আছে, তার এস উপস্তরে ঘুরতেছে, উপশক্তি স্তরে ঘুরতেছে, বা সাথে ঘুরতেছে, তার তো ঘোরার আবার একটা ডাইমেনশন আছে, সে এক্স না ওয়াই না জেড অক্ষপথে ঘুরতেছে। এই জিনিসটা আমাদের কি করতে হবে? ইন্ডিকেট করতে হবে। তো কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে, এবং সে কোন দিকে ঘুরছে। বুঝলাম সে এক্স অক্ষ বা জেড অক্ষ বা ঘুরতেছে, বাট সে কোন দিকে ঘুরতেছে। ধরো এই যে এক্স অক্ষ সে ঘুরতেছে, এখানে আবার সে কি ক্লকওয়াইজ ঘুরতেছে না এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই জিনিসটাও ফ্যাক্ট করে। তো এই 4টা জিনিস আমরা যেই সংখ্যার মাধ্যমে জানতে পারি, তাকে বলা হয় কি? কোয়ান্টাম সংখ্যা। তো যেহেতু 4টা জিনিস জানতে পারি, তাহলে আমরা এটা আমাদের কমন সেন্সই বলতেছে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার। কোয়ান্টাম সংখ্যা হলো 4 প্রকার। তো কি কি আমরা একটু দেখি। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল
or subsidiary কোয়ান্টাম নাম্বার। আমরা শর্টকাট লিখলাম, কিউ মানে কোয়ান্টাম, এন মানে নাম্বার। 3 নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতে পারো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর একদম লাস্ট যেটা আসে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার আসলো? কোয়ান্টাম সংখ্যা আসলো 4 প্রকার। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা হলো ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এখন আমরা কোয়ান্টাম সংখ্যাটা বুঝলাম যে আমাদের প্রত্যেকটা মানুষের যেমন একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে যার মধ্যে আমাদের ফুল ডিটেলস জানা যায়, সেম টু সেম কোয়ান্টাম সংখ্যা হলো একটা ইলেকট্রনের অ্যাড্রেস, ইলেকট্রনের পরিচয়সূচক সংখ্যা, যার মাধ্যমে আমরা ইলেকট্রনের ফুল ডিটেলসটা জানতে পারি। তো এটা কয় প্রকার বললাম? 4 প্রকার। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী, ম্যাগনেটিক বা চুম্বকীয়, একটা হলো স্পিন বা ঘূর্ণন। এখন আমরা প্রত্যেকটা আবার আলাদা আলাদাভাবে বিশ্লেষণ দেখবো যে এটা কাকে বলে এবং ওরা কি কি বৈশিষ্ট্য আছে। আমাদের এইচএসসি পরীক্ষা প্রায় আসে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য লিখো বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য লিখো। তো তাৎপর্য বা বৈশিষ্ট্য একই কথা, তো তোমাদের এই জিনিসগুলো একটু জানতে হবে। তো দেখি আমরা জিনিসগুলো একটু ব্যাখ্যা করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যার সংখ্যাটা তোমরা এইভাবে দেবা, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে ঘূর্ণায়মান আছে সেটি জানা যায় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি বলছি? যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে ঘূর্ণায়মান আছে সেটি জানা যায় তাকে কি বলে? প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর কিছু না, জাস্ট এটা মিন করবে সে কোন প্রধান শক্তি স্তরে আছে, কোন অরবিটে সে ঘূর্ণায়মান আছে। তো আমি শর্টকাটে লিখি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি নির্দেশ করে? প্রধান শক্তি স্তর। আচ্ছা, তারপরে এখন এর বৈশিষ্ট্যগুলো দেখি, কি কি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যতে প্রথমে আমরা লিখতে পারি এরা কি নির্দেশ করে? কক্ষপথের আকার নির্দেশ করে, কক্ষপথের আকার। 2 নাম্বার আমরা বলতে পারি এদেরকে প্রকাশ করা হয় স্মল এন দ্বারা। কি দ্বারা? স্মল এন দ্বারা। এবার আসো 3 নাম্বার, এন এর মান 1 2 3 4 ডট 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 ইনফিনিটি, যে কোনো কিছু হইতে পারে। আমরা এখানে ডট 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 দিয়ে ইত্যাদি লিখে দিব। যদি এনটা 1 হয় তার মানে সে কোন শক্তি স্তরে আছে? প্রধান শক্তি স্তরে আছে। যদি এন 3 হয় তার মানে সে কোন শক্তি স্তরে আছে? তৃতীয় শক্তি স্তরে আছে। তো এনটা আমাদের ইন্ডিকেট করবে যে সে কোন প্রধান শক্তি স্তরে বা কোন কক্ষপথে সে ঘূর্ণায়মান আছে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন প্রধান এন এর মান যদি 1 হয় তাকে বলা হয় কে শেল, এন এর মান যদি 2 হয় তাকে বলা হয় এল শেল, এন এর মান যদি 3 হয় তাকে বলা হয় এম শেল, এবং এন এর মান যদি 4 হয় তাকে বলা হয় এন শেল। এই 4টা শেল, যেমন ঢাকা ভার্সিটিতে 18-19 একটা প্রশ্ন আসছে, 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণুর এম শেলে কতটি ইলেকট্রন আছে। তো 26 আণবিক সংখ্যা মানে কোনটা বুঝাইতেছে? তোমাদের যদি 1 থেকে 30 পর্যন্ত যদি পরমাণুগুলো মৌলগুলো সিকোয়েন্স মুখস্থ থাকে, তো 26 আসতেছে কি? আয়রন। তো আয়রনের তুমি এম শেল মানে কত নাম্বার শক্তি স্তর? এম শেল মানে বোঝাই যেতেছে 3 নাম্বার শক্তি স্তর। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তুমি ইজিলি বের করতে পারবা যে কয়টা ইলেকট্রন আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলা কিন্তু ট্রিকি, এগুলা অতটা চোখে না পড়লেও এগুলা দিয়ে কিছু কিছু সময় অনেক ভালো ভালো কোশ্চেন আসে। তো এন এর মান 1 মানে কে শেল, এন এর মান 2 মানে এল শেল, এন এর মান 3 মানে এম শেল, আর এন এর মান 4 মানে এন শেল, কে এল এম আর এন। তারপর 4 নাম্বার যে জিনিসটা আসে, একটা অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আমি ব্যাখ্যা লিখলাম না, তোমাকে বলতেছি। একটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো এই হলো আমাদের মোটামুটি প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য আর সংজ্ঞাটা। যে কি বলছে একবার দেখি, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে সেটি জানা যায় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। বৈশিষ্ট্যতে বলছে কক্ষপথের আকার নির্দেশ করে, এদেরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, এন এর মান 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে। আমাকে যেই শক্তি স্তরের কথা বলবে আমি এন এর মান তত বসাই দিব। আর প্রথম 4টা শক্তি স্তরকে যথাক্রমে কে এল এম আর এন দ্বারা প্রকাশ করা হয়। আর একটা অরবিটের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটের সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে।
এবার আমরা পরেরটা যাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হলো যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে সেটি নির্দেশ করে, তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি বলছি, যে কোয়ান্টাম সংখ্যা একটা ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে সেটি নির্দেশ করে, তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এখন তোমার আগে এটা বুঝতে হবে যে প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তর জিনিসটা কি। আমি আমার এই টিউশন ক্যারিয়ারে আমি অনেক দেখছি যে আমার সেকেন্ডারি টেস্ট পরীক্ষা দিয়েছি স্টুডেন্ট, এরা অরবিট আর অরবিটালের পার্থক্য বোঝে না। প্রধান শক্তি স্তর আর উপশক্তি জিজ্ঞেস করলে ইংলিশ বলে দেয়, প্রধান শক্তি স্তর মানে অরবিট আর উপশক্তি স্তর মানে অরবিটাল, এমন বলে। তো হাস্যকর বিষয়টা। তোমাকে যদি বলি আমি কলম মানে কি, তুমি বললে পেন, তাহলে কি বিষয়টা অমনে বুঝাইলো না। তো আমি তোমাদেরকে আজকে একদম সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তর জিনিসটা কি। যেমন ধরো আমি একটা বিল্ডিং এর 4 তলায় আছি, তো আমারে তুমি কি করলা, আমাকে খুঁজতে গেলা, তো তুমি বিল্ডিংটার সামনে গেলা। এখন ওই বিল্ডিং এ আমি আছি, এটা কি সত্যি কথা? অবশ্যই সত্যি কথা, আমি তোমার আগেই বলছি যে আমি ওই বিল্ডিংটা আছি। তো তুমি আমার খুঁজতে ওই বিল্ডিংটা গেলা, তুমি ওই বিল্ডিংয়ের নিচে দাঁড়াইলা এবং আমি ওই বিল্ডিংটা আছি, এটা সত্যি কথা। ওই বিল্ডিংটা হইলো আমার পুরো প্রধান শক্তি স্তর। বাট তুমি যদি আমি 4 তলায় আছি, তুমি 4 তলায় না যাও, তুমি যদি 2 তলায় চলে যাও বা তুমি 8 তলায় চলে যাও, তাহলে কি তুমি জামা কাপড় ঠিকঠাক নিয়ে বেরোবা নাকি জামা কাপড় ছিঁড়ে নিয়ে বেরোবা? আমাকে তুমি কয় তলায় গেলে বাবা? আমার তুমি বাবা 4 তলায় গেলে। তো ওই 4 তলা আমি যেখানে পাওয়া যাবে আমাকে, ওইটা হলো আমার উপশক্তি স্তর। তো পুরো বিল্ডিংটা হলো আমার শক্তি স্তর, আর 4 তলা যেখানে আমাকে এক্সাক্ট পাওয়া যাবে ওইটা হলো আমার উপশক্তি স্তর। তোমাদের বইতে দেখবো সংজ্ঞা লেখা আছে, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, তাকে কি বলা হয়? অরবিটাল বলা হয় বা উপশক্তি স্তর বলা হয়। তো আশা করি এই বিষয়টা এখন আর বলবা না। এই ইয়েটা যদি উদাহরণটা মনে আসে, আশা করি তোমরা পারবা। তো প্রধান শক্তি স্তরটা কি, এন দ্বারা প্রকাশ করা, ওইটা হলো আমার পুরো বিল্ডিংটার। উপশক্তি স্তরটা কি, এক্সাক্ট যেখানে ইলেকট্রনটা থাকে ওইটা হলো তার উপশক্তি স্তর। আচ্ছা, তো এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি আগে নির্দেশ করে? উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তরের আকৃতি সেটা কি ডাম্বেল আকার হবে, না গোলাকার হবে, নাকি ডাবল ডাম্বেল আকার হবে? যেমন এস অরবিটাল কি গোলাকার, পি অরবিটাল কি ডাম্বেল আকার। তো এই যে আকৃতিগুলো এক্সাক্ট শেপটা কে মিন করে, এই আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এর উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে, এদেরকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? স্মল এল। এল এর মান কার উপর নির্ভরশীল? এল এর মান এন এর উপর নির্ভরশীল। আমাকে এল বের করতে গেলে এমটা জানা লাগবে, সরি মানে এল বের করতে গেলে এমটা জানা লাগবে। এল এর মান এন এর উপর নির্ভরশীল। এবার সে এল এর মানটা কি? এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মানটা কত? এল এর মান হলো 0 থেকে n-1 পর্যন্ত। তো একটু উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবে বিষয়টা। আমি ধরলাম n এর মান 0, তাহলে এল এর মান কত হবে? তো যারা মনে করো একদমই এটা কনসেপ্ট ক্লিয়ার না, তারা আমার অ্যান্সার দিবা ভাই আমি শিওর না। আর যারা মোটামুটি একটু বুঝো, অধিকাংশ সময় ভুল অ্যান্সারটা দিবা। আমারে যারা একটু বেশি অর্ডিনারি, মানে যদি এক্সট্রা অর্ডিনারি, তারা কি বলবে যে ভাই এল এর মান তো -1, কারণ এখানে 0, আমি এর এখানে 0 বসালাম, 0 -1 -1। বাট তোমাদের মাথায় জিনিসটা আসেই না বেশিরভাগ ক্ষেত্রে যে এন এর মান কখনো 0 হইতে পারেই না। কারণ এন এর মান যদি 0 হয়, তাহলে প্রধান শক্তি স্তর 0 মানে কি পরমাণুর কোনো অস্তিত্ব আছে? ওই পরমাণুর কোনো অস্তিত্বই নাই। তো এন এর মান কখনোই 0 হওয়া সম্ভব না। বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি এন এর মান যদি আমি 0 লিখে দিই, বাচ্চারা আমার অ্যান্সার দিয়ে দেয় যে -1 হবে। তো এটা কিন্তু পসিবল না, মাথায় রাখতে হবে। এন এর সর্বনিম্ন মান হলো 1। এন এর সর্বনিম্ন মান কত? 1। এবার আসো, এন এর মান যদি 1 হয়, এখানে 1 বসাই, 1 - 1 0। এন এর মান যদি 2 হয়, তাহলে 2 - 1 কত? 2 - 1 1। তো আমি বলছি 0 থেকে এই পর্যন্ত, তাহলে 0 আর 1। তো সে একদম সাথে সাথে কি করতে পারি, 3 এর মান 0 1 2, যদি 4 হয় সেম 0 1 2 3। এক কথায় এখানে যা হবে তার থেকে 0 থেকে 1 কম পর্যন্ত যাবে। তো n এর মান যদি 1 হয়, এল এর মান 0। n এর মান যদি 2 হয়, এল এর মান 0 আর 1। n এর মান 3 হলে এল এর মান 0 1 2। আর n এর মান যদি 4 হয়, এল এর মান আমি দেখতেছি 0 1 2 3। এই সূত্রে তুমি যা বসাইলেই তুমি বুঝতে পারবা। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। তো এবার আরেকটা বিষয় আমরা ক্লিয়ার হই যে এল এর কোন মানের জন্য কোন অরবিটাল নির্দেশ করে। এখানে আমি লিখতেছি এল, সংক্ষেপে লিখলাম অরবিটাল, আর এটা হলো নামকরণ, বহুত প্রত্যেকটা দিলেই হইলো। আচ্ছা,
এল এর মান যদি 0 হয় তার মানে এস অরবিটাল, আর এটা আসছে শার্প থেকে। এল এর মান যদি 1 হয় তাহলে পি অরবিটাল, এটা আসছে প্রিন্সিপাল থেকে। এল এর মান যদি 2 হয় তাহলে ডি অরবিটাল, এটা আসছে ডিফিউজ থেকে। আর এল এর মান যদি 3 হয় তখন এফ অরবিটাল, এটা আসছে ফান্ডামেন্টাল থেকে। তো আমি কি বলছি, যদি এল এর মান 0 হয় তার মানে কোন অরবিটাল, এস অরবিটাল। আবার সেম টু সেম যদি এস দেওয়া থাকে আমি বুঝে নেব এল এর মান কত, 0। এল এর মান যদি 1 হয় তাহলে কোন অরবিটাল, পি অরবিটাল। এল এর মান যদি 2 হয় তাহলে কোন অরবিটাল, ডি অরবিটাল। আর এল এর মান যদি 3 হয় তাহলে কোন অরবিটাল, এফ অরবিটাল। আর এস আসছে শার্প থেকে, পি আসছে প্রিন্সিপাল থেকে, ডি আসছে ডিফিউজ থেকে, আর এফ আসছে ফান্ডামেন্টাল থেকে। তো আশা করি এবার তোমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। তো আমরা এবার পরেরটায় যাই, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন কেমন ত্রিমাত্রিক দিক বিন্যাসে আছে সেটি জানা যায় তাকে বলা হয় ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অ্যাকচুয়ালি সে কি মিন করে, ওইটা কোন অক্ষ বরাবর আছে তার 3 ডাইমেনশনাল যে দিকটা ওইটা নির্দেশ করে। তো আমাদের পরীক্ষার জন্য, এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য এইটা হলো মনে করো ভিবিআই, এফআই যা দাও ফাটাফাটি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যা বলো ওইটাই বলতে পারো। কারণ তোমরা যদি বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো ঘাটাঘাটি করো বা টেস্ট বোর্ড সলভ করো, তোমরা দেখবা 95% প্রশ্নে গ মার্কে আসতে হইলো ইয়ে নির্দেশ করো, অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা নির্দেশ করো, আর ঘতে আসছে বর্ণালিমিতির একটা অঙ্ক। তো তোমাদের আমি যদি অধ্যায় 2টা একটু মোটামুটি শর্টকাটের সাজেশন দিই, আমি 2টা প্রশ্ন বলতে পারি যেখান থেকে আসার সম্ভাবনা 95%। একটা প্রশ্নের গতে আসবে ইলেকট্রন সংখ্যা বা অরবিটাল সংখ্যা নির্ণয় করো, আর ঘতে আসবে বর্ণালিমিতির একটা অঙ্ক। আরেকটা প্রশ্নের গতে আসবে দ্রাব্যতা গুণফল নির্ণয় করো, আর ঘতে আসবে অদক্ষেপ পড়বে কিনা অঙ্ক। এছাড়া মাঝে মাঝে জাল টাকা শনাক্তকরণ, এমআরআই, এইসব টুকটাক জিনিস আসে। বাট তুমি যদি মনে করো 95% বা 90% সাজেশন চাও, এই অধ্যায় থেকে 4টা টপিক পড়লে তুমি 100% শিওর 20 মার্ক। তো সেই দিক থেকে যদি আমি লক্ষ্য করি, অথবা আমাদের যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা, এখানেও আমরা অহরহ প্রশ্ন আসে, এত পরিমাণ প্রশ্ন আসে। এই যে ইলেকট্রনের বেসিক থেকে আমি যে লাস্ট 2টা ক্লাস দিলাম, এরপরে কোয়ান্টাম সংখ্যা থেকে প্রচুর প্রশ্ন আসে। তো তুমি হেলাফেলা করে এই টপিকগুলো কিন্তু বাদ দিতে পারো না। বা তোমার দুর্বলতা আছে তার মানে এই না এটা ইম্পর্টেন্ট না, এটা তোমার ব্যর্থতা, তুমি এই বিষয়টা ঠিকমতো জানো না। বাট যারা প্রশ্ন করবে তারা কিন্তু ঠিকই স্ট্যান্ডার্ড প্রশ্নগুলোই করবে। তো তোমরা আশা করি আমার এই লেকচার পাওয়ার পরে আর কোনো সমস্যা হবে না এই টপিকে। তো এইটা আমি ভিভিআই লিখে দিছি এই কারণে, যদি কোনো এইচএসসি পরীক্ষাটি দেখে থাকো তারা এটা খুব মনোযোগ দিয়ে এটা দেখবা, কারণ এটা মাস্ট গ মার্কে 3 মার্ক মনে করে শিওর এটা পড়লে, শুধু এইটুক পড়লে। তো ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি, যে কোয়ান্টাম সংখ্যা কোনো একটি ইলেকট্রন কেমন ত্রিমাত্রিক দিক বিন্যাসে আছে সেটি নির্দেশ করে তাকে বলা হয় ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার আসো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য 1, অরবিটাল সংখ্যা নির্দেশ করে, মাত্র যে কথাটা বললাম পরীক্ষা এটাই আসে, অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এদেরকে প্রকাশ করা হয় স্মল এম দ্বারা, মান কি এম, ম্যাগনেটিক তার জন্য এম। এম এর মান এল এর উপর নির্ভরশীল। এম এর মান কার উপর নির্ভরশীল, এল এর উপর নির্ভরশীল। আর এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। কি বলছি আমি, এর অরবিটাল সংখ্যা নির্দেশ করে, এদেরকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, এম এর মান এল এর উপর নির্ভরশীল। আর একটা কথা বলছি, এম এর মান কি 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। আচ্ছা, আরেকটা হলো একটা বক্স আঁকি, তাহলে তুমি জিনিসগুলো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এইটুকু আশা করি সবাই বুঝছো, আমি এটুকু মুছে দিলাম। যে অরবিটাল সংখ্যা নির্দেশ করে, এটাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, এম এর মান এল এর উপর নির্ভরশীল, আর এম এর মান কত, 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। তো আমরা একটু দেখি এগুলো কেমন নির্ণয় করতে হয়। বইতে দেখবো বিরাট বিরাট ছক দিয়েছে, পুরো এক পেজ নিয়ে একটা ছক আঁকছে। তো আমি বইয়ের মতো এত বড় ছক করতেছি না, আমি সিম্পলি তোমার জিনিসটা উপস্থাপন করতেছি। সাপোজ এল এর মান 1, সরি ধরো এল এর মান 0, তাহলে এম এর মান কত হবে,
আমি বলছিলাম এম এর মান হলো 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে প্লাস মাইনাস এল এর জায়গায় 0 বসালে প্লাস মাইনাস 0 মানে কি 0, তাহলে এম এর মান 0। যদি এল এর মান 1 হয় তাহলে কি হবে 0 প্লাস মাইনাস 1। তাহলে তুমি একটু সুন্দর করে লিখতে পারো -1 0 প্লাস 1। তারপর তুমি এল এর মান 0 আর 2 হয় তখন হবে কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। কারণ আমি তোমাকে সূত্র বলে দিয়েছি 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, আমাকে যত বলবে আমি ঠিক প্লাস মাইনাস তত পর্যন্ত যাব। তাহলে 2 মানে কি 0 -2 -1 0 প্লাস 1 প্লাস 2। সেম যদি 3 হয় -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। তো আমি আশা করি বিষয়গুলো বুঝতেছো। আর এগুলা কি, এগুলা হলো আমাদের এস এর কোনো আবার ইয়ে আছে, ভাগ আছে, যেমন এস অরবিটাল আমরা যখন 1s করি 1s এর পর কি আবার 1s x 1x 2 মানে y y 1x z আসে না, কিন্তু জাস্ট 1s ই আছে। বাট তুমি যদি পি করো, এটা তো এস অরবিটাল, এটা পি, এটা ডি, আর এটা কি এফ অরবিটাল। তো পি তে কিন্তু আমরা আবার ভাগ করতে পারি কি পি অরবিটাল আবার সমশক্তি সম্পন্ন অরবিটাল কি পি এক্স পি ওয়াই পি জেড। এই হলো সেই তিনটা অরবিটাল -1 0 প্লাস 1 তিনটা মান আসছে। সেন্ট্রাল ডি এর আমরা পড়ছিলাম পাঁচটা, কি কি dxy dyz dzx dz স্কয়ার dx স্কয়ার মাইনাস y স্কয়ার, এই পাঁচটা হলো এগুলা। তো আশা করি বিষয়গুলো বুঝতেছে যে এমটা কি নির্দেশ করতেছে। তো এরকম এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর কি থাকবে প্লাস মাইনাস ওই পর্যন্ত মানগুলো থাকবে। এল এর 0 এর জন্য এম এর মান 0, 1 এর জন্য -1 0 প্লাস 1, 2 এর জন্য -2 -1 0 প্লাস 1 প্লাস 2, আর 3 এর জন্য -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এক কথায় মানে ভেঙে না বললে 1 0 এর জন্য 0, 1 এর জন্য 0 প্লাস মাইনাস 1, 2 এর জন্য 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, 3 এর জন্য 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তো এইটা কি কনসেপ্ট ক্লিয়ার? আমি একটা ছোট একটা ম্যাথ দিই, তাহলে তোমাদের দেখি কি অবস্থা, বুঝতে পারছো কিনা। যদি আমাকে একটা চিত্র এঁকে দিল, পরীক্ষায় এই ম্যাথটাই বেশি আসে। ধরো এটা জেড দিল, একটা ইলেকট্রন আছে, এটা জেড দিল। তো তোমারে বললো জেড কক্ষপথে মোট কতটি অরবিটাল আছে। কি বললো? জেড কক্ষপথে মোট কতটি অরবিটাল আছে। তো বের করতে গেলে প্রথমে জেড এর আগে এন এর মানটা দেখি, 1 2 3 4। তাহলে এন এর মান কত? এন এর মান হলো 4। তাহলে এল এর মান কত হবে? এন এর মান যদি 4 হয়, এল এর মান তার এক কম পর্যন্ত হবে, তাহলে হবে 0 1 2 3, তাই তো। এন এর মান যদি 4 হয়, এল এর মান 0 1 2 3। এবার এল এর পরে আসো এম এর মান। 0 এর জন্য এম এর মান কত? 0, 1 এর জন্য কত? -1 0 প্লাস 1, 2 এর জন্য কত? -2 -1 0 প্লাস 1 প্লাস 2, 3 এর জন্য কত? -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। তাহলে এইবার তুমি যোগ করো মোট অরবিটাল এর মান কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টি। তো তুমি কি লিখবা? মোট অরবিটাল সংখ্যা কতটি? মোট অরবিটাল সংখ্যা 16টি। এইটাই তোমার বইতে একটু সুন্দর মতো এখানে বক্স বক্স করে সব করে লিখছে। তো বিষয়টা বুঝতে পারছি। তোমরা যদি টেস্ট পেপার ঘাটো দেখবা এটা অরও আসছে, এই ম্যাথটা অনেকবার আসছে, যে 4 নম্বর শক্তি স্তরে আছে, এটা মোট অরবিটাল সংখ্যা বের করতে বলছে। তো জিনিসটা খুব সোজা, খুবই সোজা, কিন্তু জিনিসটা খুব কঠিন কিছুই না। দেখো কত ইজিলি মাত্র 3-4 লাইনের ভিতরে আমি কি করতেছি, অঙ্কটা বের করতে পারতেছি। তো আমাদের মেইন এটা গেল। এরপরে যেটা আসে লাস্ট বাট নট লিস্ট, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা কি নির্দেশ করবে? নাম শুনে বোঝাতেছে, এটা ইলেকট্রনের ঘূর্ণন দিক নির্দেশ করে। তো এদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। এরা ঘূর্ণন দিক নির্দেশ করে, এদেরকে প্রকাশ করা হয় স্মল এস দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল এস দ্বারা। এস এর মান কি? এস এর মান একদম ফিক্সড। এস এর মান প্লাস মাইনাস হাফ। এস এর মান কত? প্লাস মাইনাস হাফ, এর বাইরে যা কোনো সুযোগ নাই। হয় এস এর মান প্লাস হাফ হবে, তাহলে এস এর মান মাইনাস হাফ হবে। আচ্ছা, যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে ক্লকওয়াইজ, তাহলে এস এর মান প্লাস হাফ। আর যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এস এর মান মাইনাস হাফ।
এই হলো আমার মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে মোট কোয়ান্টাম সংখ্যাটা আমি আরেকবার যদি রিক্যাপ করি কি দেখব, যে সংখ্যার মাধ্যমে আমরা একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে, তার কোন উপশক্তি স্তরে কেমন ত্রিমাত্রিক দিক বিন্যাসে এবং সে কোন দিকে ঘুরছে, চারটা জিনিস জানতে পারি, তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এক কথায় কোয়ান্টাম সংখ্যা হলো একটা ইলেকট্রনের কি সংখ্যা, পরিচয়সূচক সংখ্যা। আমাদের প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, এরকম ইলেকট্রনের অ্যাড্রেসকে তার কোয়ান্টাম সংখ্যা। তো এরপর আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখলাম, তার বৈশিষ্ট্য পড়লাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখলাম, তার বৈশিষ্ট্য পড়লাম, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দেখলাম, তার বৈশিষ্ট্য পড়লাম, এবং লাস্ট আমরা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দেখলাম এবং তার বৈশিষ্ট্য পড়লাম। তো আরেকটা বিষয় হলো, মাঝে মাঝে প্রশ্ন আসে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো ইলেকট্রন সংখ্যা নির্ণয় আমি তোমাদের একটু দেখাই দিই। যেমন ধরো বললো একটা ইলেকট্রন এখানে আছে, ইলেকট্রন আছে, ধরো এটা পি অরবিট। তো এই পি অরবিটে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বললো। তো এখানে 1 2 3 নাম্বার, তাহলে এন এর মান কত 3, তাহলে এল এর মান কত হবে 0 1 2, সবসময় বলছি এক কম হবে। আচ্ছা, তাহলে এম এর মান কত হবে, 0 এর জন্য 0, একটু ফাঁকা ফাঁকা করে লিখি, 1 এর জন্য -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2। এখন যখন আমাকে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে তখন এম এর পর আরেকটা স্টেপ আসবে, সেটা হলো এস। এসটা তখন আসবে এবং প্রত্যেকটার জন্য এই মান বলে দিচ্ছে কত, ±1/2। আমি তুমি কোনটা ছক কাটো, বই দেখো সুন্দর ছক কেটে দিছে। তো এই হলো আমাদের ছক। তো এখানে দেখো তো অরবিটাল কয়টা আছে, অরবিটাল আছে হইলো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মোট যদি অরবিটাল সংখ্যা বের করতে বলে বলবো মোট অরবিটাল সংখ্যা কয়টা, 9টা। এটা আমি একটু আগে দেখে আসলাম, আমরা 12টা করে আসছি, 16টা বের করে আসছি। আর যদি বলি ইলেকট্রন সংখ্যা কয়টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, ইলেকট্রন সংখ্যা 18টি। সবসময় অরবিটাল সংখ্যা যে কটা তার দ্বিগুণ হবে তার ইলেকট্রন সংখ্যা। তো আমাকে যদি অরবিটাল সংখ্যা বের করতে বলে আমরা তাও পারবো, আমাকে যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলে আমরা তাও পারবো। তো কোয়ান্টাম সংখ্যা বলতে আশা করি এর বাইরে কিছু লাগে না, বা এর বাইরে তোমাদের প্রশ্ন পরীক্ষা আসবেও না। তবুও তোমরা আমার এই লেকচারটা বারবার দেখবা, স্ক্রিনশট রাখবা, যেটা দেখতে সমস্যা হইতেছে, বুঝতে সমস্যা হলে স্ক্রিনশট নিয়ে আবার একটু নিজের মতো দেখবা এবং কি করবা, এবং তোমাদের যদি কোনো সমস্যা বেরোয় অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবা, বা যদি আমার বোঝানোতে কোনো সমস্যা হয় বা এইভাবে বুঝাইলে ভালো হইতো মনে হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবা। তো সবাই আশা করি এই লেকচারটা ভালো মতো দেখে কোয়ান্টাম সংখ্যা ইনশাল্লাহ ভালোভাবে আয়ত্ত করবা। তো সবার সুস্থ কামনা নিয়ে এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।